একদল গণভোটকে ইস্যু করে আরেক দল সংস্কার ভেস্তে দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করছে, ব্রিফিং এ অভিযোগ নাহিদ ইসলামের। গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে, এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে। ফলে একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। জুলাই সনদে রদবদলের বিষয়ে সরকারের বক্তব্য পাওয়ার আশা গয়েশ্বরের। বললেন, সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আস্থা রাখতে চায় বিএনপি। যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে, আমরা সেভাবে প্রতিবাদ করছি। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সম্ভব। কুষ্টিয়ায় মানবতা বিরোধী অপরাধের মামলায় হানিফ ও ইনুর বিচার শুরুর আদেশ। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপির আইনজীবীর শুনানি চলছে। আত্মীয় নয়, ঘনিষ্ঠ ব্যক্তি বা ইমোশনাল ডোনারের অঙ্গ প্রত্যঙ্গ দান তদারকি করবে জাতীয় কমিটি। বিক্রির সাথে জড়িত হলে সাজা 2 থেকে 3 বছর। আমরা খুবই শক্তিশালী একটা কমিটি গঠন করা হয়েছে, যারা আসলে এটাকে যাচাই বাছাই করতে পারবে। সেই ক্ষেত্রে এটা বিচারিক দক্ষতা, আইনি দক্ষতা, পুলিশি দক্ষতা, সব রকম টেকনিক্যাল দক্ষতা সবগুলো কম্বাইন করা হয়েছে। চলতি অর্থ বছরে 700 ব্যান্ডে 25 মেগাহার্টজ তরঙ্গ নিলামের প্রস্তুতি। বিটিআরসি কল ড্রপ ও নেটওয়ার্ক জটিলতা কাটার আশা। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়া দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। দেশের স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন দরকার। এ মাসেই 300 আসনে প্রার্থী চূড়ান্ত করবে এনসিপি, জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার অভিযোগ, একদল গণভোটকে ইস্যু করে আরেক দল সংস্কার ভেস্তে দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করছে। বলেন, জামায়াত এখন গণভোটকে প্রধান ইস্যু করছে, তবে এনসিপি মনে করে গণভোট জাতীয় নির্বাচনের দিনও হতে পারে, আর এই সিদ্ধান্ত নেবে সরকার ও নির্বাচন কমিশন। সকালে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে নিয়ে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, নোট অফ ডিসেন্ট থাকে তাহলে গণভোট বা ঐক্যমতের কিছু থাকে না। গণভোট নিয়ে বিএনপি জামায়াতের দ্বন্দ্বে জড়িয়েছে যে অযথা বলেও মন্তব্য তার। আরও বলেন, নির্বাচন ও সংস্কার দুটি আলাদা কার্যক্রম হিসেবে দেখছে এনসিপি। সংস্কারের পক্ষে না থাকলে তাদের সাথে জোটে যাওয়া সম্ভব নয়। জুলাই সনদ প্রসঙ্গে নাহিদ বলেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করে জাতির সাথে প্রতারণা করেছে। নির্বাচন ও সংস্কারকে পৃথকভাবে দেখে এনসিপি। সংস্কারের পক্ষে না থাকলে তাদের সাথে জোটে যাওয়া সম্ভব নয় বলেও জানান তিনি। সংস্কার ও দাবির ক্ষেত্রে কোনো দলের সাথে মিললে কিংবা ঐক্য বা সমঝোতায় যেতে হলে এনসিপি স্বাগত জানাবে বলেও জানিয়েছেন এই নেতা। কিন্তু গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে, এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে, এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি। ফলে একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। সার্বিক পরিস্থিতিতে আমাদের মূল্যায়ন এটাই, তবে আমরা এই দুটার কোনোটাই চাই না। আমরা চাই যথাসময়ে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, এবং জুলাই সনদেরও আইনি ভিত্তি পাবে এবং বাস্তবায়ন হবে। জুলাই সনদের রদবদলের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সুনির্দিষ্ট বক্তব্য আশা করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকারের উপরে আস্থা রাখতে চায় বিএনপি। সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, জুলাই সনদের দফাগুলোর মধ্যে যা কিছু ছিল কোনো কোনো জায়গায় রদবদল হয়েছে। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে এখনও নীরব বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, 3 বাহিনী প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। জনগণ যদি ভোট দিতে চায় সেখানে নির্বাচন ভণ্ডুল করার সুযোগ নেই। আর দলের পক্ষ থেকে জানান, বিএনপি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের প্রতি আস্থা রাখে। বিএনপি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসবে, তাই বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা চলছে, এমন মন্তব্য করেন গয়েশ্বর। আমরা যেহেতু একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে, আমরা সেভাবে প্রতিবাদ করছি না। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সম্ভব। আর সরকার যদি টিকে না থাকে,
তো বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত হবে। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এর আগে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এদিকে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। মাহবুবুল আলম হানিফের মামলার সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণ 25 নভেম্বর, ইনুর মামলার সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণ 30 নভেম্বর। এর আগে ইনুর মামলার অভিযোগ গঠনের শুনানিতে ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানান জুলাই আগস্টের আন্দোলনের সময় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেন হাসানুল হক ইনু। পাশাপাশি ছাত্র জনতাকে জঙ্গি ও সাম্প্রদায়িক ট্যাগ দিয়ে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলেন ইনু। গণভবনের বৈঠক করেও আন্দোলন দমনে ভূমিকা রাখেন শেখ হাসিনার সাথে তার ফোনালাপে, যার প্রমাণ পাওয়া যায়। যদিও অভিযোগ গঠনের দিন ইনুর আইনজীবী মনজুরুল হক চৌধুরী দাবি করেন জুলাই অভ্যুত্থানের সময় প্রাণহানি যাতে না ঘটে সেই পরামর্শই দিয়েছিলেন ইনু। এছাড়া রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় 13তম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। এর আগে এই মামলায় সাক্ষ্য দেন 20 জন। মামলাটি উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক আক্রোশের উনি শিকার। সরকার নিজেই বলেছে অনেক গায়েবী মামলা হয়েছে। উনি দাবি করেছেন যে উনি ওই অনেক গায়েবী মামলার মধ্যে উনি একজন শিকার হয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মুহূর্তে আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ অপেক্ষা করছেন আমাদের জন্য। সবুজ, হানিফ ইনুর বিচার শুরুর আদেশ বিষয়ে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন, আইনজীবীরা কি বললেন? বৃষ্টি, মূলত ইনুর বিরুদ্ধে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মোট 8টি অভিযোগ আনা হয়েছে এবং তার বিরুদ্ধে মূল যে অভিযোগটি, তিনি এই যে মানবতা বিরোধী অপরাধ বা যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেই হত্যাকাণ্ডগুলোর নির্দেশদাতা ছিলেন এবং পরিকল্পনার অংশ ছিলেন। অর্থাৎ তার যে প্রধানমন্ত্রীর সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে যে ফোন আলাপ ফাঁস হয়েছে সেই জায়গাটিতে তিনি যে এই যে সারা দেশব্যাপী যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনায় শেখ হাসিনার সঙ্গে নানাভাবে এই কনভারসেশনগুলো যেগুলো বের হয়েছে তিনি সরাসরি জড়িত ছিলেন এবং কিভাবে হত্যাকাণ্ড চালানো হবে, কিভাবে হেলিকপ্টার দিয়ে গুলি চালানো হবে, এই বিষয়গুলো স্পষ্ট প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে এবং এর ভিত্তিতেই তার বিরুদ্ধে মোট 8টি অভিযোগ আনা হয় আদালতে এবং সেই ভিত্তিতেই মূলত আজকে এই অভিযোগ গঠন করা হয়েছে। যেহেতু তিনি আদালতে উপস্থিত ছিলেন, আদালতের অভিযোগ গঠনের সময় একটি নিয়ম যে আসামি উপস্থিত থাকলে আসামিকে দোষী বা নির্দোষ কিনা সেটি আদালত জিজ্ঞেস করেন। সেই হিসাবে ইনুকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছিলেন তিনি এই মামলায় বা তার বিরুদ্ধে যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো একেবারে তিনি রাজনৈতিক আক্রোশের শিকার এরকমটি তিনি জানিয়েছেন এবং এর পাশাপাশি তিনি বলছেন যে তিনি গায়েবী মামলার শিকার। এটি সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে বলা হয়েছে যে বিভিন্ন ধরনের গায়েবী মামলা হয়েছে। তিনি বলেছেন যে এই ধরনের গায়েবী মামলার শিকার হয়েছেন শত শত এবং তিনি নির্দোষ দাবি করেছেন, তাকে নির্দোষ দেওয়ার আদেশ দেওয়ার দাবি জানিয়েছেন বিচারকের কাছে। যদিও রাষ্ট্রপক্ষের আইনজীবী যিনি তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর, তিনি বলেছেন যে আদালতে মূলত এই ক্ষেত্রে দোষী বা নির্দোষ এর বাইরে আসলে কোনো কিছু বলার সুযোগ নেই। এর বাইরে তিনি যেটি বলেছেন সেটি আসলে আদালতের আমলে নেওয়ারও সুযোগ নেই এবং এর পাশাপাশি যে আরেকটি মামলা রয়েছে কুষ্টিয়ারই 6 জনকে হত্যার যে মামলাটি, সেই হত্যা মামলায় মূলত মাহবুবুল আলম হানিফের যে অভিযোগ গঠন সেটিরও অভিযোগ গঠন করা হয়েছে এবং এই মামলায় 4 আসামি মূলত পলাতক রয়েছেন, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃষ্টি, ধন্যবাদ। শুনছিলাম আমরা সবুজ। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল রায়ের বিরুদ্ধে আপিলের 6ষ্ঠ দিনের শুনানি চলছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। বিএনপির পক্ষে শুনানি করছেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। গত 29 অক্টোবর 5ম দিনের শুনানিতে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশে গুম খুনের সংস্কৃতি চালু করা হয়েছিল, আর যদিও তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে না আসে তবে দেশে আবারও একনায়কতন্ত্র চালু হবে। এর আগে জামায়াত ও সুজনের পক্ষের আইনজীবীরা শুনানি করেন গত 27 আগস্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত, দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ বেশ কয়েকজন আপিল করেন।
তত্ত্বাবধায়ক ইস্যুতে আপিল বিভাগের এই বিচার কাজ পর্যবেক্ষণ করছেন নেপালের প্রধান বিচারপতি। আত্মীয় নয় কিন্তু ইমোশনাল ডোনার বা ঘনিষ্ঠ ব্যক্তিও দিতে পারবেন অঙ্গ, বিষয়টি যাচাই করবে একটি জাতীয় কমিটি। অঙ্গ বিক্রির সঙ্গে জড়িত হলে তার সাজা 2 থেকে 3 বছর। সদ্য পাশ হওয়া অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশে এসব বিধান রাখা হয়েছে। চিকিৎসকরা বলছেন কেউ যাতে অঙ্গ বিক্রির সুযোগ নিতে না পারে সেজন্য সতর্কতা ও কঠোর নজরদারি দরকার। দেশে প্রতি বছর প্রায় 40,000 মানুষের কিডনি বিকল হয়। এর একটা বড় অংশের প্রয়োজন পড়ে কিডনি প্রতিস্থাপনের, কিন্তু আইনি জটিলতায় তা অনেকে করতে পারেন না। বৃহস্পতিবার পাশ হয়েছে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ 2025। কিডনি প্রতিস্থাপনকে আরও সহজ করতে বড় পরিবর্তন হয়েছে 3টি। এখন থেকে নিকট আত্মীয়দের মধ্যে ভাগনা ভাগ্নি, ভাতিজা ভাতিজি ও সৎ ভাই বোন অঙ্গ দিতে পারবেন। আর আত্মীয় না হলেও সোয়াব ট্রান্সপ্লান্টের মাধ্যমে অন্যদের অঙ্গও দেয়া নেয়া করা যাবে। শুধু পরিবারের সদস্য না, যাদের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, যাদের সাথে, তাদের কেউ যদি অন্য কাউকে নিঃস্বার্থভাবে কিডনি হোক বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করতে চায়, সেটাকে আমরা লিগালাইজ করার স্কোপ করেছি। তবে সবচেয়ে বড় সংশোধনী হলো ইমোশনাল ডোনার। কেউ কারো ঘনিষ্ঠ হলেও দিতে পারবেন অঙ্গ। এজন্য অঙ্গদাতার সামাজিক অবস্থান, আর্থিক সক্ষমতা, মানসিক সুস্থতা, অঙ্গ গ্রহীতার সঙ্গে পূর্ব পরিচয় সহ অনেক বিষয় যাচাই করা হবে। অঙ্গদাতার ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। বিষয়গুলো যাচাই করতে থাকবে 7 সদস্যের জাতীয় কমিটি। প্রধান হিসেবে থাকবেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রশাসন এবং সদস্য সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব। আর সদস্য হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়, পুলিশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং জাতীয় মানবাধিকার কমিশন থেকে একজন করে থাকবেন। যেহেতু এটা আত্মীয়তার ব্যাপারটা নিশ্চিত করা কঠিন, সেজন্য আমরা যথেষ্ট প্রিকশন নিয়েছি। আমরা খুবই শক্তিশালী একটা কমিটি গঠন করেছে যারা আসলে এটাকে যাচাই বাছাই করতে পারবে। সেই ক্ষেত্রে এটার বিচারিক দক্ষতা, আইনি দক্ষতা, পুলিশি দক্ষতা, সব রকম টেকনিক্যাল দক্ষতা সবগুলো কম্বাইন করা হয়েছে, যেন এটা নিশ্চিত করা যায় যে উনি আসলে শুধুমাত্র আবেগিক কারণেই এটা দিচ্ছেন, এর মধ্যে কোনো আর্থিক লেনদেন হয়নি, অন্য কোনো ধরনের সুবিধা আদান প্রদান হয়নি। অঙ্গ বিক্রি প্রতিরোধে রাখা হয়েছে সাজার বিধান। অঙ্গ বিক্রেতা, সহায়তাকারী এবং সংশ্লিষ্ট হাসপাতালের কেউ এর সঙ্গে জড়িত থাকলে 2 থেকে 3 বছর কারাদণ্ড, পাশাপাশি অর্থদণ্ড 5 থেকে 10 লাখ টাকা। ভায়োলেটরদের জন্য বড় ধরনের সাজা, সেটা মানে অঙ্গ প্রত্যঙ্গ ক্রয় বিক্রয়ের সঙ্গে সম্পর্কিত যারা জড়িত, এমনকি সহায়তাকারী সাজা আছে, এটা যেন কোনোভাবেই আবার বাধা না হয়ে ওঠে আর কি, সেটা আমরা চেষ্টা করবো। আমাদের দেশে তো আসলে আইনের ব্যাপারটা হয়, দেখা যায় আইনটা খুব কড়াকড়ি করলে ওটা আবার একটা বাধা হয়ে ওঠে। আসলে আমরা ঠিক বাধা দিতে চাই না, কিন্তু আইনটাকে অপব্যবহার করে যেন অঙ্গ প্রত্যঙ্গের ব্যবসা শুরু না হয় দেশে, সেটা আমরা বন্ধ রাখার চেষ্টা করেছি আর কি। গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কিডনি বিকল ছিল। কোনো আত্মীয়র সঙ্গে ম্যাচিং না হওয়ায় তাদের কিডনি নিতে পারেননি তিনি। পরে তার অনুসারীদের 2 জন কিডনি দানের আগ্রহ দেখালে তা আটকে যায় আইনে। পরে তারা উচ্চ আদালতে গেলে ইমোশনাল ডোনারদের বিষয়ে নির্দেশনা দেয় আদালত। সে অনুযায়ী বিষয়টি যুক্ত করা হয়েছে অধ্যাদেশে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর নয়াপল্টনে বিএনপির যৌথ সভা শেষে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সেই দর্শন কখনো পরাজিত হতে পারে না, এবং সেই জন্যই বিএনপিও কখনো পরাজিত হয়নি, বারবার জেগে উঠেছে। একেবারে সেই ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতোই বিএনপি জেগে উঠেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, তাই 7ই নভেম্বর আমাদের কাছে, গোটা জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। বিশেষ করে আজকের যে রাজনৈতিক প্রেক্ষাপট, যখন একটা মানুষ অনিশ্চয়তার হতাশার মধ্যে চলে যাচ্ছে এবং প্রত্যেকটি মানুষ বারবার চিন্তা করছে কি হবে, কি হতে পারে। আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা, আপনার মিসইনফরমেশনস, মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা আপনার নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে। আজকে তারই প্রেক্ষিতে 7ই নভেম্বর আজকে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন,
আজকে একইভাবে আমরা দেখছি যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি আজকে সেই সুদূর থেকে দেশকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করছেন, জাতিকে ঐক্যবদ্ধ করবার কাজ করে চলেছেন। এবং দেশের বেগম খালেদা জিয়া যেভাবে আমাদেরকে পরিচালিত করেছিলেন তার দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরোধী সংগ্রামে এবং পরবর্তীকালে ফ্যাসিবাদী সংগ্রামে সেইভাবে একইভাবে আজকে আমাদের নেতা, আমাদের তরুণ নেতা তারেক রহমান তিনি আমাদের দলকে পরিচালিত করছেন এবং জাতিকে নতুন আশা যোগাচ্ছেন। তাই সাংবাদিক বন্ধুগণ, আমরা এই যৌথ মিটিংয়ে সবাই সিদ্ধান্ত নিয়েছি যে এবারকার 7 নভেম্বর আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করব এবং সেই জন্যে আমরা কতগুলো আপনার প্রোগ্রাম কর্মসূচি গ্রহণ করছি। সেই কর্মসূচিগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি। আমরা 10 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি। এই কর্মসূচিতে 5 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত আমি আপনাদেরকে শোনাচ্ছি। 7 নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওই দিন সকাল 6টায় নয়াপল্টনের বিএনপি কার্যালয়, কেন্দ্রীয় কার্যালয়ে সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। 2 নম্বরে দিবসটি উপলক্ষে 7 নভেম্বর সকাল 10টায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন ও ফাতিহা পাঠ করবেন। এই দিবসটি উপলক্ষে বিএনপির উদ্যোগে 7 নভেম্বর 2025 এটা মহানগরের উদ্যোগে, ঢাকা মহানগরের উদ্যোগে শুক্রবার বেলা 3টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে। ওই দিনই সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে। এছাড়াও দিবসটি উপলক্ষে দলের অঙ্গ সহযোগী সংগঠন স্ব উদ্যোগে আলোচনা সভা অন্যান্য কর্মসূচি পালন করবে। এর মধ্যে শ্রমিক দল 5 নভেম্বর আলোচনা সভা করবে, ছাত্র দল 8 নভেম্বর টিএসসিতে আলোকচিত্র 7 ও 8 এবং আলোচনা সভা টিএসসিতে, ওলামা দল 9 নভেম্বর এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করবে, তাঁতি দল 10 নভেম্বর আলোচনা সভা করবে, কৃষক দল 11 তারিখে আলোচনা সভা করবে, জাসাস 13 তারিখে শহীদ মিনারে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে। আর ইতিমধ্যে 12 তারিখে ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি উপলক্ষে বিএনপির উদ্যোগে 12 নভেম্বর 2025 বুধবার 332 সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও এই 7 নভেম্বর উপলক্ষে ডকুমেন্টারি, ভিডিও চিত্র, প্রিন্ট মিডিয়া সহ ফেসবুক, ইউটিউব, অনলাইনে অনেক ডকুমেন্টারি প্রকাশ করা হবে। এর মধ্যে 7 বিপ্লব সংহতি উপলক্ষে পোস্টার ও প্রপত্র প্রকাশ করা হবে। এই ছিল আমাদের কর্মসূচি। আশা করি আপনারা 7 নভেম্বর উদযাপন করা হবে। এছাড়াও 7 তারিখ থেকে শুরু করে 13 নভেম্বর পর্যন্ত যে সকল কর্মসূচি রয়েছে বিএনপির পক্ষ থেকে সেগুলোই জানাচ্ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি শুনছিলেন আপনারা। চলতি অর্থ বছরে মোবাইল অপারেটরদের নতুন করে 700 ব্যান্ডের 25 মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ দেওয়া হবে। নিলামের প্রস্তুতি নিচ্ছে বিটিআরসি। নতুন তরঙ্গের মাধ্যমে গ্রাহকরা আরও উন্নত সেবা পাবেন। কল ড্রপ ও নেটওয়ার্কের জটিলতা কাটবে বলে আশা নিয়ন্ত্রক সংস্থার। তবে নিলামে তরঙ্গের অপ্রতুলতা এবং চড়া দাম নিয়ে আপত্তি আছে মোবাইল অপারেটরদের। মোবাইল ফোন সেবার অন্যতম অনুষঙ্গ তরঙ্গ, যার মাধ্যমে গ্রাহক প্রান্তে পৌঁছে যায় ভয়েস ও ইন্টারনেট সেবা। তবে এই তরঙ্গ সীমিত প্রাকৃতিক সম্পদ, যা বরাদ্দ নিতে হয় নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে। এ অবস্থায় সেবার মান বাড়াতে 700 ব্যান্ডের 25 মেগাহার্টজ তরঙ্গ অপারেটরদের জন্য বরাদ্দ দিতে চায় বিটিআরসি। কারণ এই ব্যান্ডের তরঙ্গ সহজেই ভবনের ভেতরে প্রবেশ করতে পারায় শহুরে এলাকায় বাসাবাড়ি ও অফিসের ভেতরে ভালো নেটওয়ার্ক পাওয়া যায়। চলতি বছরেই নিলাম আয়োজনের জন্য এরই মধ্যে মন্ত্রণালয়ের কাছে অনুমোদন চেয়েছে বিটিআরসি। 700 মেগাহার্টজের আংশিক একটা অংশ, এটার জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি। এটা নিয়ে শেষ পর্যন্ত আমরা আদালতে এটাকে একটা অ্যাপিলের জন্য লিপিবদ্ধ করতে পেরেছি। এই কেস চলমান, আমরা আশা করি এটা খুব শিগগির সুরাহা হয়ে যাবে। কিন্তু এটা সুরাহা হোক আর না হোক, 700 মেগাহার্টজের যেটুকু ব্যান্ড আমাদের কাছে আছে সেটা আমরা অপশনে চলে যাব।
700 ব্যান্ডের তরঙ্গ আছে 45 মেগাহার্টজ, কিন্তু আইনি জটিলতার কারণে এখনই 20 মেগাহার্টজ নিলাম করা যাচ্ছে না। তাই আপাতত 5টি স্লটে মোট 25 মেগাহার্টজ নিলামে তুলতে চায় বিটিআরসি। 4 অপারেটরের বিপরীতে 25 মেগাহার্টজ খুবই অপ্রতুল বলে মনে করছেন অপারেটররা। 4G বা 5Gতে যদি ইউজ করতে হয় মিনিমাম আমার 10 মেগাহার্টজ লাগবেই। 4 জন যদি থাকে তো এটা কম সবাই পাবে কি না, দিস ইজ আ বিগ কনসার্ন। যারা বেশি আর্ন করছে, প্রফিটেবল, তারা যদি এখন এই স্পেকট্রামটা এখন নিয়ে নেয় তখন কি, এবং তাদের জন্য যদি দাম বেড়ে যায় তখন কিন্তু ছোট অপারেটররা কিন্তু একটা অবশ্যই প্রবলেম পড়বে। তরঙ্গের দাম হ্রাসের প্রস্তাব দিয়েছে অপারেটররা। তাদের দাবি, চড়া দামের প্রভাব পড়ছে গ্রাহক সেবায়। সরকার যদি স্পেকট্রামের দাম কমায়, আমি যদি বেশি স্পেকট্রাম নেই, আমার কিন্তু ইম্পোর্ট কম হবে। আমাকে তখন কি করতে হবে? এখন কি হয়, আপনি স্পেকট্রাম বেশি রাখছেন, আমি স্পেকট্রাম না কিনে আমি কিন্তু ইকুইপমেন্ট বেশি কিনছি। ইকুইপমেন্ট বেশি কিনলে টাকাটা কোথায় চলে যাচ্ছে? দেশের বাইরে চলে যাচ্ছে। দাম এখনই কমানোর কোনো পরিকল্পনা নেই, তবে তরঙ্গ ক্রয় ও বাস্তবায়নের ক্ষেত্রে পরোক্ষ আর্থিক সুবিধা দেওয়ার কথা জানান বিটিআরসির চেয়ারম্যান। কেউ একজন স্পেকট্রাম নিল, সেই স্পেকট্রামটাকে পুরোপুরি ব্যবহার করতে পারলো না, ওর জন্য যে প্রাইসটা থাকবে, আর যে অনেক ভালো অপটিমাইজ করতে পারলো এই স্পেকট্রামটাকে, তখন আমরা তার সেই অ্যানুয়াল প্রাইস বা ইত্যাদি ওইখানে একটা রিবেট দেওয়া যায় কি না, এটার একটা সুযোগ রেখেছি, কত দেওয়া যায় ইত্যাদি ইত্যাদি। অপটিমাম ইউটিলাইজেশনও তো করতে হবে। এইটাকে প্রমোট করার জন্য আপনারা দেখবেন আমরা এবার পলিসিতে যেটা করেছি সেটা হচ্ছে স্পেকট্রাম অপটিমাইজেশনের উপরে কি ইনসেন্টিভ দেওয়া যায় অপারেটরদেরকে, সেরকম একটা সুবিধাও আমরা রেখেছি। 700 ব্যান্ডের নিলামে এক অপারেটর সর্বোচ্চ 10 মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ নিতে পারবে। প্রযুক্তিবিদরা বলছেন, আইনি জটিলতায় এই ব্যান্ডের 20 মেগাহার্টজ তরঙ্গ অব্যবহৃত থাকায় সরকারের রাজস্ব ক্ষতি প্রায় 10,000 কোটি টাকা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে 3 জন নিহত হয়েছেন। ভোরে উপজেলার নাসিরাবাদ মাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, গতরাতে গ্রামের বাসিন্দা সালাম মিয়ার গোয়ালঘর থেকে 3টি গরু চুরি করে চোর চক্রের সদস্যরা। পরে গরুগুলো পিকআপ ভ্যানে তোলার সময় বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী ধাওয়া দেয়। পিকআপ সহ কয়েকজন পালিয়ে গেলেও চক্রের 3 সদস্য জঙ্গলে পালানোর চেষ্টা করে। রাস্তার পাশের একটি পুকুরে লাফ দিলে সেখান থেকে তাদের ধরে বেধড়ক মারধর করে স্থানীয়রা। ঘটনাস্থলেই 2 জন মারা যান। খবর পেয়ে অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। দেখতেছি এখানে দেওয়াল কাটা এবং এই ঘরে যে 3টা গরু ছিল নাই। তো তখন এই কথা শুনে আমি রাস্তায়, আমরা ওই লোকজন নিয়ে দৌড় ঝাঁপা করে যাই। দক্ষিণে ওদের যাচ্ছে আমাদের সিরাসিরি, মানে সব চোর ধরছে একেবারে, এটাও সেটা ওরা যা দেখি যে এরকম চোর ধরে মারামারি করতেছে। ওরা গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ টের পেয়ে তাদেরকে ধাওয়া করে। ধাওয়া করার পরে উত্তেজিত জনতা তাদেরকে ঘিরে ফেলে তাদের মারপিট করে। তো ঘটনাস্থলে 2 জন মারা যায়। আহত একজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ হসপিটালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়। ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে প্রতিপক্ষের গুলিতে শিপন নামের একজন নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গনি শাহ মাজারের পাশের একটি হোটেলে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তার সহ নানা বিষয় নিয়ে নূরজাহানপুর গ্রামের শিপনের সাথে থোল্লাকান্দি গ্রামের রিফাতের বিরোধ চলছিল। এরই জেরে গতকাল রাতে শিপন গনি শাহ মাজারের পাশের একটি হোটেলে খাবার খাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় রিফাত। শিপন ও হোটেলের এক কর্মচারী সহ 3 জন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের ঢাকা পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিপনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ ইয়াসিন নূর আলমের অবস্থাও আশঙ্কাজনক। পুলিশ আরও জানায়, শিপন ও রিফাত ডাকাতির সাথে জড়িত। ডাকাতির ভাগবটোয়ারা নিয়ে তাদের দ্বন্দ্ব ছিল বলেই পুলিশের ধারণা। আর অভিযুক্ত রিফাতকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। দিনাজপুরে 12 কিলোমিটার এলাকা জুড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। সকালে সদর উপজেলার ফুলহাট বাজার থেকে খানপুর বাজার পর্যন্ত অভিযান শুরু হয়। সড়ক বিভাগের দাবি, 1942 সালে ব্রিটিশ সরকারের অধীনে জায়গাগুলো অধিগ্রহণ করা হয়েছিল, তবে রেকর্ডভুক্ত হয়নি। কিছুদিন ধরে জাতীয় ও স্থানীয় পত্রিকার গণবিজ্ঞপ্তির মাধ্যমে সড়ক বিভাগের জায়গা থেকে স্থাপনা সরিয়ে নেয়ার প্রচারণা চালায় তারা। সময় দেওয়া সত্ত্বেও অবৈধ দখলদাররা স্থাপনা সরিয়ে না নেয়ায় এই অভিযান পরিচালনা করা হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, সিএস খতিয়ানের বাইরে কেবলমাত্র ম্যাপের উপর ভিত্তি করেই উচ্ছেদ করলে অনেকেই নিঃস্ব হয়ে যাবে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে প্রতিপক্ষের গুলিতে শিপন নামের একজন নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গনি শাহ মাজারের পাশের একটি হোটেলে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তার সহ নানা বিষয় নিয়ে নূরজাহানপুর গ্রামের রিফাতের বিরোধ চলছিল। এরই জেরে গতকাল রাতে শিপন গনি শাহ মাজারের পাশের একটি হোটেলে খাবার খাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় রিফাত।
রোডসের রাইট অফ ওয়ে হলো 120 ফিট 120 ফিট। হ্যাঁ, তো সেই হিসাবে আমাদের আপাতত আমাদের প্রজেক্টের জন্য 80 থেকে 85 ফিট লাগবে, সেজন্য আমরা 85 ফিটই এখন উচ্ছেদ করব। দিনাজপুরে 12 কিলোমিটার এলাকা জুড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে সড়ক ও জনপথ বিভাগ। সেখানে আমাদের সহকর্মী মাহফুজুল হক আছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। মাহফুজ, এই উচ্ছেদ অভিযানের বিষয়ে একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। হ্যাঁ নুসরাত, গত 40 বছরে এই দিনাজপুরে সবচেয়ে নিচে আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার উৎসুক জনতা এবং ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত তাদের লোকজন। এই যে এখন বুলডোজার আপনাকে একটু দেখাতে চাই, বুলডোজার দিয়ে ভাঙচুরে নিয়ে চলতেছে হয়েছে। এই অভিযানের পর থেকেই সুষ্ঠুভাবেই সব চলছিল, ব্যবসায়ীরাও সহযোগিতা করতেছিল, তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার পরও তারা সহযোগিতা করতেছিল। কিন্তু একজন ব্যবসায়ীর ফ্যাক্টরি না ভাঙার কারণে, সীমানা প্রাচীর না ভাঙার কারণে, তার ফ্যাক্টরিটিকে দখলমুক্ত না করার প্রতিবাদে জনতা একটু বিক্ষুব্ধ হয়ে উঠে। শেষ পর্যন্ত কর্তৃপক্ষ সহজেন মানে সড়ক আইন জনপথ বিভাগ এই তার যে অবৈধ অংশটুকু ভেঙে নেওয়ার সিদ্ধান্ত নিলে পরিস্থিতি শান্ত হয় এবং আমরা সেই বিজনেস হাউসটি সামনেই একটি 3তলা ভবনের উপর থেকে দাঁড়িয়ে আপনাকে দেখাতে চাচ্ছি যে এই যে বুলডোজার চলতেছে, এইটাই তার অংশ, যে এই বুলডোজার চলতেছে এইটাই সেই অংশ। এই অংশটুকু ভাঙার শুরু করার কারণে সাধারণ মানুষ শান্ত হয়েছে এবং এখন পরিস্থিতি খুব শান্তিপূর্ণভাবেই উচ্ছেদ অভিযান চলছে। আর সেই ব্যবসায়ীও চাচ্ছেন যে ভালোভাবে এই অভিযানটি শেষ হোক, তারাও সহযোগিতা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর এই অভিযান আগামীকাল পর্যন্ত চলবে বলে আপনি জানাচ্ছিলেন অভিযানের বিষয়ে। মাহফুজকে ধন্যবাদ জানাচ্ছি। এবার আফ্রিকার দেশ নাইজেরিয়ার দিকে নজর যুক্তরাষ্ট্রের। দেশটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। সামাজিক মাধ্যমে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। এর আগে নাইজেরিয়ার সম্ভাব্য হামলার জন্য যুদ্ধ মন্ত্রণালয়কে প্রস্তুত থাকার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে খ্রিস্ট ধর্মাবলম্বীদের উপর নিপীড়নের অভিযোগ তোলেন তিনি, যদিও ধর্মীয় সহিংসতার অভিযোগ অস্বীকার করেছে নাইজেরিয়া। নাইজেরিয়ায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের ওপর সহিংসতা চলছে। গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের একাধিক ডানপন্থী আইন প্রণেতা করেছেন এমন দাবি, এমনকি গণহত্যার মতো গুরুতর দায়ও চাপিয়েছেন। এবার এই অভিযোগকে অজুহাত বানিয়ে নাইজেরিয়ায় হামলার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাইজেরিয়াকে ধর্মীয় নিপীড়ক রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত করার একদিন পরই দেশটিতে হামলার হুমকি দিয়ে বসলেন ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে দাবি করেন নিপীড়নের শিকার হচ্ছে নাইজেরিয়ার খ্রিস্ট ধর্মের মানুষ। তাদের ওপর সহিংসতা বন্ধ না হলে যে কোনো সময় দেশটিতে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দেন ট্রাম্প। এরই মধ্যে যুদ্ধ মন্ত্রণালয়কে প্রস্তুত থাকার নির্দেশও দেন তিনি। ট্রাম্পের নির্দেশে এরই মধ্যে নেওয়া হচ্ছে হামলার প্রস্তুতি, এমন কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। এক্স বার্তায় বলেন, নাইজেরিয়ার সরকার খ্রিস্টানদের রক্ষা না করলে ইসলামিক সন্ত্রাসীদের হত্যা করবে ওয়াশিংটনই। যুক্তরাষ্ট্রের হুমকির পর ধর্মীয় সহিংসতার অভিযোগের বিরোধিতা করেছে নাইজেরিয়া। এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট দাবি করেছেন, সাংবিধানিকভাবেই সকল ধর্মের নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে নাইজেরিয়ার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এরপরও নাগরিক সুরক্ষায় তারা যুক্তরাষ্ট্র ও অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করতে আগ্রহী বলেও দাবি তার। 23 কোটিরও বেশি জনসংখ্যার দেশ নাইজেরিয়ায় সংখ্যায় মুসলিম বেশি হলেও দ্বিতীয় সর্বোচ্চ জনগোষ্ঠী খ্রিস্ট ধর্মাবলম্বীদের সাথে তাদের সংখ্যার ব্যবধান খুব বেশি নয়। প্রায় নিয়মিতই বোকো হারেম সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলার সাক্ষী হতে হয় আফ্রিকার দেশটিকে। তবে এসব হামলায় শুধু খ্রিস্টানই নয়, প্রাণহানির শিকার হয় বহু মুসলিমও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। জামালপুরের ইটাইলে অবৈধভাবে ব্যাটারি গলিয়ে সীসা তৈরি করায় বিষক্রিয়া ছড়াচ্ছে এলাকায়। কারখানা এলাকায় বিষাক্ত পদার্থের প্রভাবে 12টি গরুর মৃত্যু হয়েছে, আরও 30টি অসুস্থ হয়েছে। এলাকার গৃহপালিত প্রাণীগুলোর অবস্থা একেবারে নাজেহাল। অসুস্থ গবাদি পশুগুলোর চিকিৎসার পাশাপাশি মৃত প্রাণীগুলোর ময়নাতদন্তের কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। আর মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। কেমিক্যালের অসহ্য যন্ত্রণায় হাঁসফাঁস করছে অসহায় বুবা প্রাণীটি। করুণ অবস্থা দেখে বুকে জড়িয়ে দিশেহারা অভাগা
হেকমত আলী। আল্লাহর কাছে সাহায্য চাইছেন প্রাণপণে। হৃদয় বিদারক এই দৃশ্য জামালপুর মির্জাপুরের হেকমত আলী সহ আরও অনেক কৃষকের ঘরে। উঠানে মৃত অবস্থায় পড়ে আছে তাদের স্বপ্নগুলো। 200 গজ পাশের অবৈধ সীসা কারখানা থেকে নির্গত রাসায়নিক মিশে যাচ্ছে ঘাস আর পানিতে। সেই ঘাস ও পানি খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হেকমত আলীর 8টি সহ মোট 12টি গরুর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছে আশেপাশের আরও 30টিরও বেশি গরু। যে সময় থাপড়ায় মরে চোখের সামনে, ওই সময় মনে হয় যে আমার জীবন নিজের জীবন নিজেরই গেল। 2টা গরু ছিল, একটা মারা গেছে, আরেকটা আছে। এখন ওষুধ কিনতে কিনতে আমাদের প্রায় জীবন অর্ধেক শেষ। আমাদের এত বড় মাঠ গাছ আছে, আমরা খাইতে পারতেছি না। এই কারখানাটা ওর পর থেকে বাতাসে বিষাক্ত ধোঁয়া রাসায়নিক ছড়িয়ে পড়েছে কৃষি জমি সহ ব্রহ্মপুত্র নদে। পরিবেশ ও প্রতিবেশে মিশে বিরূপ প্রভাব ফেলায় অসুস্থ হয়েছে বেশ কিছু কৃষকের গবাদি পশু। ভুক্তভোগীদের ক্ষতিপূরণের পাশাপাশি অভিযুক্তদের বিচারের দাবি করছে এলাকাবাসী। গরু পানি খাওয়াইছে, ঘাস খাওয়াইছে, তারপরে তো সমস্যা, গরু এরাও ঠিক মতন খায়ও না, পানি টানি কিছুই খাই না। ব্যাটারি পুরাস গলায় সীসা ওই অবশিষ্ট ময়লা পানিটা নদীর পানির দিকে লিক করে দিছে। ওই পানিটা নদীর পানির সাথে যায়, এই গরু এরা তো রাইখা নিয়ে পানি খাওয়া, এই পানি যে খাইছে এই খাওয়ার পরে এই অবস্থা। আমার এই ক্ষতিপূরণ দূর লাগবো, সূক্ষ্ম বিচার চাই, কিভাবে করবেন এটা আর বুঝবেন না। আমার যে জিনিস মূল্য। আপাতত প্রাণীদের স্থানীয় চরণভূমিতে না বাঁধা এবং দূর থেকে ঘাস এনে খাওয়ানোর পরামর্শ দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। এছাড়া অসুস্থ গরুগুলোর চিকিৎসা দেওয়ার পাশাপাশি মৃত্যুর কারণ জানতে মৃত গরুগুলোর ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। মৃত গবাদি পশুগুলো পোস্টমর্টম করে তার আমরা বিছানা এবং ওই এলাকার যে ঘাস লতাপাতা এগুলো নিয়ে এসেছি, টেস্ট করার জন্য আমরা ঢাকায় পাঠিয়ে দিয়েছি। এবং সেই পশুগুলো প্রাথমিক ধারণা মনে হচ্ছে যে কোনোভাবে প্রয়োজনীয় হতে পারে। এদিকে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ায় পালিয়েছে অভিযুক্ত কারখানার মালিক। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি পরিবেশ আইনে মামলা করা হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। সীসা কারখানাটার যে অভিযোগ উঠতেছে, as soon as possible এটা আমরা দ্রুত এখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করব ওই যে মালিকের বিরুদ্ধে। জেলার আরও বেশ কয়েকটি স্থানে চুপিসারে এমন অবৈধ কারখানা গড়ে উঠেছে। কারখানাগুলো বন্ধের দাবি জামালপুরবাসীর। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।